দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। কেন ভালো নেই ঢাকার আশপাশের কিছু মানুষ? কে বা কারা রাতের আধারে জ্বালিয়ে দিচ্ছে তাদের বসত ভিটা, বাড়িঘর? কে বা কারা মায়ায় ছায়ায় ঘেরা ফসলি জমি বালুচরে পরিণত করছে? আবাসন ব্যবসার নামে কারা জিম্মি করছে পুরো এলাকা? সেই ভয়ঙ্কর গল্পে যাওয়ার আগে আসুন ঘুরে আসি মুন্সিগঞ্জের পাইন্নারচরে, যেখানে পাল্টাপাল্টি হামলা যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এসব দৃশ্য কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকার ছবি নয়। এমন দৃশ্য দেখলে আপনার ভেতরের আত্মা কেঁপে উঠতে পারে। মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের বিজয়ী সেনানী পরাজিত বাহিনীর বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে গুড়িয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ঘরবাড়ির দৃশ্যে উঠে এসেছে ভয়াবহ নারকীয় প্রতিহিংসার ছবি। এসব ঘরবাড়ির এমন কোনো আসবাবপত্র নেই যা ধ্বংস করা হয়নি, এমন কোনো তৈজসপত্র নেই যা ভাঙচুর করা হয়নি, এমন কোনো সামগ্রী নেই যা ব্যবহারের কথা চিন্তা করা যেতে পারে। এসব ফুটেজ দেখার পর ক্রাইম ওয়াচ টিম সিদ্ধান্ত নেয় এই ভয়াবহতার পেছনের গল্প খুঁজে বের করার। কে বা কারা এমন নারকীয় কাজ করছে? সালের 13 মার্চ ক্রাইম ওয়াচ টিম মুন্সিগঞ্জের সিরাজদি খানের খাসকান্দি ইউনিয়নের পাইন্নারচর গ্রামের পথে। কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার হয়ে হাতের বাঁয়ে 2 কিলোমিটার পথ বেগম বাজার। এই বাজারের উত্তর পূর্ব দিকে নুরুল ইসলাম শেখ, দিন ইসলাম শেখ ও আল ইসলাম শেখের বাড়িঘর এবং শিল্প কারখানায় হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আধারের ওই আগুনে পুড়ে গেছে আসবাবপত্র, মূল্যবান সামগ্রী। লুটপাট হয়েছে স্বর্ণ গহনা ও দামি তৈজসপত্র। সুমন সরাই মানে গ্রিন সিটিরে ভাঙ্গা সুমনা তৈরি করে, সুমনার সাইনবোর্ড গেরা দেয়। তো সুমন সরাই মানে যেখানে টাকা আছে ওইখানে আয় আছে। টাকা হইলে মানে যেই কোনো কাজ আয় করতে পারে। কামচোরের একটা গ্রুপ আছে, এই কামচোরের গ্রুপ দিয়ে মানে আমরা নানান জনের নানান ক্ষয়ক্ষতি করে। এই দেশে মানে যত অশান্তি এই কামচোরার গ্রুপে, সুমন সরাই কামচোরার গ্রুপে এইগুলা করে। এই বেগম বাজার পেরিয়ে দক্ষিণে পাইন্নারচর যাওয়ার পথে চোখে পড়ে সরকার সিটি ও গ্রিন সিটি নামের দুটি আবাসন কোম্পানির সাইনবোর্ড। এক সময়ের নদীর উপর তৈরি ব্রিজ পার হয়ে সামনে এগুতেই ক্রাইম ওয়াচ টিমের গাড়ির সামনে আসেন একজন বৃদ্ধ মহিলা। আমাদের কাছে দাবি করেন তার বাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। বাড়ির প্রবেশ পথেই আমাদের থমকে দাঁড়াতে হলো। পরে আমরা এই মহিলার বাড়ির ভেতরে প্রবেশ করি। দরজার সামনেই তাণ্ডব লীলা দৃশ্যমান। ঘরের ভেতরে এমন কোনো আসবাবপত্র নেই যা অক্ষত। ঘরের দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আগুনে পুড়ে গেছে পুরো ভবন। পানি পান করার মতো অক্ষত কোনো একটি গ্লাসও নেই বলে জানান এই নারী। এর আগেও একবার এই বাড়িটি জ্বালিয়ে দেয়া হয় বলে অভিযোগ এই বৃদ্ধার। বাড়িতে যারা আগুন দিয়েছে, ভাঙচুর, লুটপাট করেছে, তারা
তার সৎ সন্তান ও প্রতিবেশী। নিজের ছেলে শাহ আলীর সাথে বিরোধের জেরে এমন ঘটনা বলে জানান নূরজাহান বেগম। আমার এই বাড়িঘর বাংছে শাহজাহানে, মিরাজে, আবার কোনো আফসু, আবার রুহুলে সব সারে আমার বাড়িঘর বাংচুর করছে। আমার ডর ভয় দিয়ে আছে, আমার মারতেছে, আমার বৌমারে কুবাইতেছে কাবাইতেছে। আমার বৌমা যেমন ফলাই কই গেছে, আমার দিলে আমি কইতে দিই না স্যার। আপনার সুমনে এখন কই গেছে কেমন কম সুমনে আমার স্বাস্থ্য পেয়ে ফেলা। এই সুমনে আবুলে আমার গিরি করলো আর আমার সাথে। নূরজাহান বেগমের দাবি, পাশের আবাসন কোম্পানি গ্রিন সিটি এই বাড়ি থেকে তাদের উচ্ছেদ করতে চায়। বাড়ি সাইজ দূর করে হারাইয়া করতো, কি করতে? কোম্পানি টাকা। এই প্রজেক্টে তো এই অনে আমার ছাড়া দিতে চা না, এর লেগে আমার ছাড়ার লোক এই শত্রু করে আমার বাড়ি করে আগুন লাগাই দেয়। নূরজাহান বেগমের এমন অভিযোগের প্রেক্ষিতে এবার অভিযুক্ত হজরত আলী, আবুল হোসেন, আব্দুল মজিদ, দিল মোহাম্মদ ও সুমনের বাড়িতে ক্রাইম ওয়াচ টিম। এই অভিযুক্তদের কাউকে বাড়িতে পাওয়া না গেলেও তাদের পরিবার সদস্যরা দাবি করেন শাহ আলী ও আল ইসলাম গ্রুপ তাদের বাড়ি ঘরেও আগুন দিয়েছে, লুটপাট করেছে, ভাঙচুর করে উল্টো মামলা দিয়েছে। এখনও সেই ভাঙচুরের চিহ্ন রয়েছে বাড়িঘর ও আসবাবপত্র জুড়ে। গ্রেপ্তার আতঙ্কের কারণে নিজেরাও বাড়ি ঘরে থাকতে পারেন না বলে দাবি অভিযুক্তদের। ফিরতে সব নিচে গা ফতুনের কোনো রাহে নেই ঘরের সব ছেলের শত্রু হইল মনে করেন এই দলেরা, এই দল আল ইসলাম দল, আল ইসলাম, দিল ইসলাম, আলমগীর, মনে করেন খালেদ, মনে করেন ইকবল, ইকবানাম, মনে করেন আরো খালেকের একটা ফলা আছে। এই ফজেট লয়ে হেরা জোরে করতে চাই, ফজেট আঙ্গ জায়গা কিন্তু আঙ্গ দিত না করতে। হেরা জোরে কইরা এদের সবাই বাড়িঘর ভাঙচুর করলো। আমার দেবরে আমাদের ভাই 2টা বাজে, রাইতে 2টা বাজে হামলা দিয়া আমার দেবরে আমারে মারছে। রাইত কইরা আইয়ে দিনও আইয়ে হেরা যখন তখন হামলা দেয়, হামলা দিয়া এরে কোবাই হেরা থ ভাঙ্গেলায়, সেই ডরে বাইর থাকে না। মানুষ দিয়া ভাঙ্গাইছে, ভাঙ্গাই আঙ্গতে 6 লাখ টাকা নিচে। আবার এই কিস্তা হ্যাঁ নিজেরটা ভাঙ্গিয়া লগে থাকছে, যদি হারে মারে হ্যার ঘর দুয়ার ভাঙ্গিয়া হ্যাঁ নিজেই হামলা করছে। আমার ফলে বাইতে আইতারে না 4 বছর ধরে। কেন? এই যে হ্যাঁ আইলি লড়ান্তি দিব, পুলিশ লইব, র্যাপ লইব, তো ইয়ানো থাকবো কেমন আত্মা ভাঙ্গে লাইব হ্যার, তো এই কথা দূর দূর থাকে। আমি ডরে থাই না, ফেরা আয়ে গরম মাইরে থয়ে গেলে কেউ দেখবো না, মানুষ আছে কেউই নাই। বিস্তীর্ণ ভূমির এক টুকরো জমি কিনে কোনো কোনো আবাসন ব্যবসায়ী তাদের কার্যালয় স্থাপন করে। সেই কার্যালয়ের আশপাশে অন্যের জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় জমি না কিনে, পরে ক্রেতাদের নিজেদের জমি বলে প্রলুব্ধ করে। আবার এই ব্যবসা চালাতে গিয়ে প্রতিপক্ষের সাথে সংঘর্ষেও জড়ায় কথিত সেই সব আবাসন কোম্পানি। এখন আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে প্রশাসনের ভূমিকা কি? এটি মুন্সিগঞ্জের সিরাজদি খানের খাসকান্দি এলাকার দৃশ্য। ফসলি বিস্তীর্ণ জমি দেখা যায় উপর থেকেও, অথচ এসব ফসলি জমি বালু দিয়ে ভরাট করে তৈরি করা হচ্ছে আবাসন প্রকল্প। স্থানীয়রা জানান এই জমি 3 ফসলা, বাপ দাদার রেখে যাওয়া ভূমি কারো কারো একমাত্র আয়ের উৎস, আবার কারো ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। অথচ সেই ফসলি জমি, ভিটেমাটি, চারদিকে বালু ফেলে রাতারাতি তৈরি করা হচ্ছে ধুধু বালুচর। খাসকান্দি এলাকার পাইন্নার চরে যারা কথিত আবাসন এলাকা তৈরি করার জন্য সাইনবোর্ড পুঁতেছে, তাদের একজন সুমন। তার আবাসন কোম্পানির নাম গ্রিন সিটি। প্রতিপক্ষের বাড়িঘরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আত্মগোপনে থাকার কারণে সুমনের মায়ের সাথে কথা হয় ক্রাইম ওয়াচ টিমের। আমরা তার কাছে জানতে চাইলাম, সামনে যে সারি সারি সাইনবোর্ড ঝুলানো হয়েছে সেই সব জমি
মালিকের কাছ থেকে কেনা হয়েছে কিনা। এখানে কি সব জায়গা আপনাদের কেনা? আমাকে কিনা এখানে এখানে এই যে এই ফসল আমার ফলাই করছে সব। এই গ্রিন সিটি আপনাদের? এগুলি সব জায়গা কি কেনা? হয় কিনা। এগুলি ফসলি জমি না? মানে এই ফসলের জমিন কি ফসল আমরা করছি সব ফসল করতেছে। আর এটা গাঙ্গা সিন না, এটার উপরে আমরা বালু ফালাইছি। নূরজাহান বেগমের এমন দাবির সত্যতা যাচাই করতে ক্রাইম ওয়াচ টিম বালুময় গ্রিন সিটি পেরিয়ে ফসলি জমির ভেতর দিয়ে একেবারে গ্রামীণ জনপদে। সেখানে কথা হয় কৃষক সিরাজউদ্দিন দফাদারের সাথে। সুমনের মা বলল যে এই জমি কেনা। সেটা কয় আমার মাবিলা কোনটা কইতো, বলে যে এই জমি সব কেনা। আমার মাবিলা কোন কইতো ওই যে হারা দেই দেশে ওই যেন আছে কোন তো আমার সামনে যে জমি সব কিনা। এই রইল ফিয়াদি সরকারের জীবনে গেলে নিখাত বেচবে। হ্যাঁ জমিনের ব্যবসা করে, কথা বুঝলেন? এই রইল ওই জজ মিয়াগর জীবনে গেলে বেচবো। আর এই রইল ওই যে খায় সরকার গো, এইটা খায় সরকার গো, আর জীবনে গেলে নিয়ে বেচবো। সিরাজউদ্দিনের তথ্যের সূত্র ধরে গ্রিন সিটির সর্বদক্ষিণে যে জমিতে সাইনবোর্ড বসানো হয়েছে সেই মালিকের খোঁজে আমরা। প্রজেক্টের সাইনবোর্ড দেখতেছি, আপনারা কি ওই জমি বিক্রি করেছেন? জি না, মালিক হলো মালিক সাহেব, ওই মালিক কাকার খাতার মধ্যে দিছে আর কি। এবার আমরা পাশের বাড়ির আব্দুল মালিকের সন্ধানে। এই বাড়ি সেই বাড়ির পথ মারিয়ে আমরা আব্দুল মালিকের বাড়ির উঠানে। গ্রিন সিটি জমি কেনা তো দূরে থাক, জোর করে তার জমিতে সাইনবোর্ড ঝুলিয়েছে বলে জানান আব্দুল মালিক। ওরা কিভাবে লাগালো সাইনবোর্ড? আনতে লাগাই না, দূর করে লাগায়, জোরে আইনে লাগায়। মানে এই জমি বিক্রি করেন নাই? না, প্রজেক্টের কাছে বিক্রি করেন না? না। জমি না কিনেও অন্যের জমিতে সাইনবোর্ড দিয়ে সেই জমি ক্রেতাদের দেখায় আবাসন কোম্পানি। শুধু তাই নয়, এলাকায় ভয়ের রাজত্ব কায়েম এবং এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের জায়গা দখলে নিতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এমনকি নিজেদের আধিপত্য বিস্তারের মারামারিতে দোকানপাটে লুটপাট চালানোর অভিযোগ স্থানীয়দের। যে মাটি বড় কথা আছে না, নতুন সরকার সিটি, নবদারা সিটি, এই সিটি নিয়ে লাগছে আর কি। ওই সিটির যায় বাজার আইসে, বাজার আয় দোকান চলে গেছে। মালামাল তো নিচেই ডেকোরেশন সহকারে ভেঙে থেকে গেছে, একটা কিচ্ছু রাখে নাই। এমন কিছু কিছু দোকানে মনে করেন মাঝখানে সব জমাট করে আগুন ধরাই দিছে। যেমন ওই যে ওই দোকানের একটা লবণও ছিল না। আমার দোকান থেকে 11 লাখ টাকা মাল নিচ্ছে জায়গা, এখানে 18 জন পুলিশ কারা ছিল সামনে, ওই গ্রুপে হারা 18 জন পুলিশ থেকে আমার দোকানের মাল নিচ্ছে জায়গা, আমি কিছু করতে পারিনি। প্রতিপক্ষ হামলা চালিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি লুটপাট করেছে বলে পরস্পর অভিযোগ আবাসন ব্যবসায়ীদের। এটা কায়েম করতেছে আপনার খোরশেদ, আলী আকবর, আনোয়ার, কামিজুদ্দিন কামু, এরাই করতেছে। কারণটা মানে এরা এই যে চাঁদা দাবি করে এবং আপনার এই নদীর পাশ দিয়ে মানে নদীর মাটি মুটি কাইটা বিক্রি করে, এগো একটা মানে এইসব একটা ধান্দা। হ্যাঁ, যারা এইসব করেই খায়। আমি এই বাড়িটা কইরা গরম হইতারি নাই, খাইতেও পারি নাই ডট মতন। এই যে আমার মারছে, এই যে সেই কিস্তা যে মারছে আমার তামান পাওয়া কাট্টু মিট্টা হালাইছিল আমার নাতিনের। আমার কে কারা? এই যে হেদিকের দলের কারা? বাতেন আল ইসলাম, শাহজাহান, নুর ইসলাম, দিল ইসলাম, আবার আলমগীর ফেরাইকিনি করছে, খালেক। এমন রক্তক্ষয়ী সংঘর্ষের খবর জানে প্রশাসন, তবে বিবদমান পক্ষগুলো এতটাই দেশীয় অস্ত্রে সজ্জিত থাকে, তাৎক্ষণিক দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে মধ্যস্থতা করে সরিয়ে দেওয়া ছাড়া পুলিশের পক্ষে আর কিছুই করা সম্ভব হয় না। খাসকান্দিতে দীর্ঘদিন যাবৎ হাউজিং ব্যবসা নিয়ে
দুইটি গ্রুপে বিভক্ত হয়ে একের পর এক তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। এক গ্রুপে বাতেন, আল ইসলাম, আরেক গ্রুপে কামু, সুমন সহ আরও কয়েকজন। অন্তরালে আরও বড় বড় কেউ কেউ তাদেরকে বেকিংও দিচ্ছে। দুটি গ্রুপে বিভক্ত হয়ে দুই গ্রাম না শুধু কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে উভয় পক্ষই শত শত লোক এনে তারা তাদের শক্তির মহড়া, আধিপত্য বিস্তারে কার কতটুকু পেশি শক্তি আছে তা প্রদর্শনে তারা ব্যস্ত। যারা পরস্পরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে তাদের সম্পর্কে জানে পুলিশও। সর্বপ্রথম নিরাপদ বাংলা এশিয়া সিটিতে কামু এবং সুমনের লোকজন হামলা করে অফিসটি ভাঙচুর করে। এরপর আল ইসলাম এবং বাতেন গ্রুপ সুমন গ্রুপের এই দক্ষিণা গ্রিন সিটি নামক একটি সিটির অফিসকে গুড়িয়ে দেয়। এই নিয়ে পরবর্তীতে এলাকায় আরও বড় ধরনের তোলপাড় সৃষ্টি হয়। ব্যবসার নামে অরাজক পরিস্থিতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার। যারা এখানে প্রথম সারির এই জিনিসগুলোকে জিয়ে রাখে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা মামলা নিয়েছি। এখানে হাউজিং হতে গেলে যে সরকারি প্রপার্টিগুলো আছে সেগুলো কিন্তু কৃষি জমি হিসেবে বন্দোবস্ত দেওয়া আছে এবং এই বন্দোবস্তের মানুষগুলো আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারাও এই ব্যবসায়ী হিসেবে হাউজিংয়ের কাছে বিক্রি করতে চায়। সরকারিভাবে এটি বিক্রি করবার রেজিস্ট্রেশন দেওয়ার সুযোগ আইনগত নেই। রাজুকের সীমানার বাইরে হওয়ায় এসব আবাসন কোম্পানির অনুমোদনের বিষয়টি জেলা প্রশাসনের। সিরাজদি খান এলাকাটা আমাদের ধলেশ্বরী নদীর এপার পর্যন্ত সেটা জেলা থেকে দেখে, জেলা প্রশাসকের সভাপতিত্বে একটা কমিটি আছে, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন সেটাতে, পিডব্লিউডি, এলজিইডি, রোডস, শিক্ষাপূর্ত, এই দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা ওই কমিটিতে আছে, ওইটা ওনারা দেখেন। ফসলি জমি, পুকুর, জলাশয়, ঘরবাড়ি রাতের আধারে বালু ফেলে ভরাট করে কথিত আবাসন ব্যবসায়ীরা, সেসব দৃশ্যমান হয় দিনের আলোতে। বছরের পর বছর এসব দেখেও নীরব ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক। তবে প্রশ্ন হলো, এবার কি রাজুক সরব হলো? তবে কি শুধু চিঠি দিয়েই ক্ষান্ত থাকবে রাজুক, নাকি এই অবৈধ আবাসন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? বুড়িগঙ্গা ও তুরাগ নদ দখল করে নদীর জায়গা ভরাট করার দায়ে কয়েকটি আবাসন কোম্পানি উৎখাত করেছে বিআইডব্লিউটিএ। এই উচ্ছেদ অভিযান না হলে হয়তো বোঝাই যেত না যে বিস্তীর্ণ এই এলাকায় নদীর জায়গা ভরাট করে আবাসন তৈরি করা হয়েছে। সেই সব জমি প্লট আকারে বিক্রি করা হয়েছে ক্রেতাদের কাছে। এই জমিতে বাড়িঘর ও বহুতল ভবন নির্মাণ করে সর্বশান্ত হয়েছেন বিনিয়োগকারীরা। অবৈধ দখল উচ্ছেদ করে নদীর জায়গা বুঝিয়ে দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিএ-কে। নদীর তীর থেকে একটু ভেতরে গ্রামীণ জনপদের দিকে এগুলে দেখা যাবে সারি সারি সাইনবোর্ড। একটি আবাসন কোম্পানির সাইনবোর্ডের সীমানা শেষ না হতেই আরেকটি আবাসন কোম্পানির সাইনবোর্ড। ওখানে বালু দিয়ে ভরাট করছে, আর কিছুই নাই। না, কিছু নেই। এখন এই যে বালু ভরাট করলো, আপনার ক্ষতি হচ্ছে না? হয়েছে, আমরা পাক শাক করলে ভাত খাইতাম পারি না, বালু লাগে, খাওয়ান লাগে। এলাকাবাসীর অভিযোগ, এসব কোম্পানিতে জমি বিক্রি করতে না চাইলেও রাতের আধারে বালু ফেলে ফসলি জমি, বাড়িঘর
পুকুর জলাশয় ভরাট করে আবাসন ব্যবসায়ীরা। আমাদেরকে তো আর বলা বলি না, ওরা রাতের অন্ধকারে মাটি ভরাট করে নিচ্ছে ফসলি জমি, 3 ফসলি জমি। এখন তো দেখেন না কাছিলা মাঠে মাঠে ঘুরি। আপনার কৃষক অসহায় হয়ে যেতেছে। আপনার কৃষক তারা কি খাইবো? বালু খাইবো? 60 মণ ধান হইলে তো আমার বছর চলে যায়। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন জমিতে আসতে গেল হুমকি দামকি, কেস মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে। ভরাট করে গিয়ে তারপরে বলছে যে আপনাদের এই জায়গাটা আমাদের দিয়ে দেন, আমরা রাস্তা বানাবো। তা আমাদের বাড়ির সবাই যারা চাষা হয়েছে এরা বলছে না, আমরা দেব না। চারদিকে রাশি রাশি বালুর কারণে চিরতরে শেষ হয়ে যাচ্ছে ফসলি জমি। বাধ্য হয়ে আবাসন কোম্পানিতে বিলীন হতে হচ্ছে বাড়িঘর জমি ছেড়ে দিয়ে। বুড়িগঙ্গার থেকে ডেজার্ট দিয়ে সমানে স্যান্ড ফিলিং করে আপনি কিনে 1% 2% আর সমানে ফেলাই দেয়, আর এখানে চাষাবাদ করা যায়। সবাই তো বর্ষে আমাকে বর্ষে সবার যা রক্ষা নাই, দিতে হবে, এটাই রক্ষা না নাকি আপনি দেন আমাদের সাথে আসেন। আমি বলছি ঠিক আছে ভাই, আপনাদের সাথে আমি যাবো। আমি তো বাড়ি ভরাট করছি, আপনি ওইটুকু ঘুরে আপনি 3 শতক নিয়ে নেন আর আমার 7 বুঝাই দেন। তারা দিব না। বিশাল এলাকা ভরাট বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। নদী সিটির কারণে আমরা থাকতে পারি না, তারা আমাদের উপর অত্যাচার করে, মাটি কেটে লয়ে যায়, আর কিছু করলে তাদের হুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে অত্যাচার করে। মধু সিটি আমাদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। সকালবেলা এবং রাতের অন্ধকারে মোটরসাইকেল নিয়ে আমাদের উপরে অত্যাচার করা হয়। দেরিতে হলেও টনক নড়েছে রাজুকের। 2 মাসের ব্যবধানে অন্তত 25টি অনুমোদনহীন আবাসন কোম্পানিকে চিঠি দিয়ে তাদের অবৈধ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত 2 মাসে প্রায় কয়টা হবে, 20 থেকে 25টার মতো কোম্পানি। মধু সিটি আছে, আশিনগর আছে, বিএস গ্রুপ আছে, তারপরে জমজম সিটি আছে, তুরাক সিটি আছে। রাজুকের পারমিশন নিয়ে বালি ভরাট কার্যক্রম করছে, অনুমোদন না নিয়ে অনেকে প্লট বিক্রি করছে, অনেকে রাজুকের নিবন্ধন কার্যক্রম গ্রহণ করে নাই। এই জন্য তাদেরকে চিঠি দেওয়া হয়েছে যে আইনসম্মত ভাবে নেই, যারা কৃষি জমি ভরাট করছে তাদের ভরাট কার্যক্রম বন্ধ করার জন্য। রাজুক চেয়ারম্যান বলছেন, অবৈধ আবাসন কোম্পানিগুলোকে চিঠি দিয়ে জমি ক্রয় বিক্রয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। না মানলে উচ্ছেদ অভিযান হবে। অনেককে নোটিশ দেওয়া হয়েছে এবং যারা বৈধ কিন্তু তারা রেজিস্ট্রিকৃত কোম্পানি সেই হিসাবে বৈধ কিন্তু কাজটা বৈধ করছে না, তাদেরকে ডেকে সভা করা হবে। এই আগামী 5-7 দিনের ভিতরে একটা নোটিশ দিয়ে সভা করা হবে, তাদেরকে সতর্ক করা হবে এবং তার প্রয়োজনে যদি এরকম হয় যে আমাদের কথা না শুনে তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে। তাদের যেটা বৈধ অংশ সেটা অবৈধ হয়ে যাবে। তখন এইটা আমরা করছি। আর যেগুলি একদম অবৈধ রেজিস্ট্রেশনবিহীন মাটি ভরাট করছে সেগুলি আমরা সতর্ক করছি নোটিশ দিয়ে, এবং আমরা জনগণকে সতর্ক করব যে আমরা দেব রেজিস্ট্রেশন যেই কোম্পানিগুলির আছে সেগুলি কোনগুলি সেটা আমরা জনগণকে জানাবো। দর্শক, প্রত্যেকটা মানুষের জীবনেই স্বপ্ন থাকে একটু মাথা গোঁজার ঠাঁই। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে কথিত আবাসন কোম্পানির হাতে তুলে দেয় জীবনের সর্বস্ব। কিন্তু শেষ মুহূর্তে যখন জানতে পারে যে সেই আবাসন কোম্পানিরই অনুমোদন নেই, তখন তো মাথায় হাত। তাই আসুন সতর্ক থাকি, সতর্ক করি। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215।
আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।